যেমনটা চিন্তা করেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। মানে পুলিশ তোমার ঘর পর্যন্ত পৌঁছে গিয়েছে। চিন্তা করবে না। আর হ্যাঁ, তুমি মুভির টিকিটগুলো কোথায় রেখেছো? সেগুলো আমি ড্রয়ারের মধ্যে রেখেছি। এই তো তুমি বোকার মতো একটা কাজ করেছ। মুভি দেখার পর কেউ মুভি টিকিট ড্রয়ারের মধ্যে রাখে? সেগুলো দ্রুত একটা মুভি ম্যাগাজিনের মধ্যে রাখো, যাতে করে ব্যাপারটাকে দেখতে রিয়ালিস্টিক মনে হয়। তোমার তো কপাল ভালো ছিল যে পুলিশ তোমার কাছ থেকে মুভির টিকিটগুলো চায়নি, তাহলে তো তুমি ফেঁসেই যেতে। বেশ, দেখো, যা যা হয়েছে সেটা হয়েই গেছে, সেটা নিয়ে চিন্তা করে তো আর কোনো লাভ নেই। তুমি রিয়ালিস্টিক থাকার ট্রাই করো। যদি আমরা রিয়েলিস্টিক ভাবে সমস্ত ইকুয়েশন ঠিকভাবে করি, তাহলে পুলিশ আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তুমি স্বাভাবিক থাকার ট্রাই করো, আর তোমার মনকেও এটা বোঝানোর ট্রাই করো যে তুমি কিছুই করোনি। 2 দিন পর। সব ঠিক আছে তো? না, আমার ভয় করছে। জানো, আজকে সকালে পুলিশ আমার মেয়ে স্কুলে গিয়েছিল আর তার কাছে মুভির স্টোরি সম্পর্কে জিজ্ঞেস করছিল। তবে আমার মেয়ে সেই উত্তরটাই দিয়েছে যেটা তুমি তাকে শিখিয়ে দিয়েছিলে। চিন্তা করো না, আমি যেমন যেমন চিন্তা করেছি ব্যাপারটা ঠিক তেমনই হবে। ধন্যবাদ, তোমরা শুধু আমার প্ল্যানিং মতো কাজটা করে যাও। আচ্ছা, তুমি আসলে আমাদেরকে সাহায্য কেন করছো? কারণ তোমরা ঋণী করে রেখেছ, আমি আমার ঋণটাই পরিশোধ করার চেষ্টা করছি। আর তাছাড়া তুমি যদি এই কেসে জেলে চলে যাও, তাহলে মেয়েটাকে কে দেখবে? বাংলা সাহিত্যের অ্যাডভেঞ্চার, ভয়, ভালোবাসা ও বেদনা দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন গপ্পোমেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে। আজ আমরা এসেছি লেখক সৈকত কর্মকারের লেখা প্রফেসর রুদ্র সিরিজের নতুন গল্প নিয়ে। লেখক সৈকত কর্মকার জন্মগ্রহণ করেন 2রা ভাদ্র 1403 বঙ্গাব্দে বীরভূমের দুবরাজপুর শহরে। বর্তমানে তিনি একটি তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত। তার কিছু উল্লেখযোগ্য রচনা প্রকাশিত হয়েছে কুহুতান প্রকাশনীর এক মুঠোর সন্ধ্যা দ্বারা বইটিতে। এছাড়াও আমাদের এই চ্যানেলের একজন একনিষ্ঠ লেখক। তার সৃষ্টি রণদা প্রসাদ তান্ত্রিক ও প্রফেসর রুদ্র চরিত্রদ্বয় ইতিমধ্যেই পাঠক হৃদয়ে বিশেষ জায়গা করে নিয়েছে। এর আগে প্রফেসর রুদ্র সিরিজের 4টি গল্প শুনেছেন, তাই আজ আবারও ফিরে এসেছি প্রফেসর রুদ্র সিরিজের 5ম গল্প নিয়ে। আগস্ট। আজ আমার এক ছাত্রী ভূতু আমাকে প্রশ্ন করে, স্যার, এমন কেউ আছে যাকে আপনি আপনার সমতুল্য মনে করেছেন? মানে ওই যাকে আপনি আপনার প্রতিদ্বন্দ্বী ভেবেছেন, যাকে দেখলে আপনার ভয় ও শ্রদ্ধা উভয়ই প্রকাশ পায়? আমি তাকে বললাম, দেখো, ইনভেশনের দিক থেকে আমার মতো পর্যায়ে কেউ পৌঁছাতে পারেনি। আশা করি আগামী 300 বছরেও কেউ পারবে না। ব্যাকটেরিয়া যে যে জায়গায় অবস্থান করে আমি সেই সব জায়গায় ভ্রমণ করে এসেছি। কিন্তু কি স্যার? দেখো ভূতু, দীর্ঘদিন কলিকিউরের ডোজ নেওয়ার ফলে আমার শরীর সম্মোহন বিষের উপর একটা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলেছে। কোয়ান্টাম গান আবিষ্কারের পর ভয় জিনিসটা আর আমার মধ্যে নেই, আর সায়ন্তনী ছাড়া আর কাউকে মনে ধরেনি। তবে সায়ন্তনীর আগে একজন ছিল। দেখো, শ্রদ্ধেয় অনেকেই আছে, তবে একজন আছে যার মস্তিষ্ক এতটাই শান্ত, তার কণ্ঠ এতটাই মধুর, বুদ্ধি এতটাই প্রখর, তবে আর কেউ তাকে কোনো দিন পাবে না। উনি কে স্যার? তাহলে শোনো, গল্পটাই শোনাই। তাকে গল্পটা শোনানোর পর সেই ঘটনা আমার ডায়েরিতে লিখে রাখছি। 19 আগস্ট। আমি তখন জাপানের রাজধানী টোকিওতে। সেখান থেকে রিসার্চের জন্য আমন্ত্রণ এসেছিল। সেখানের বিজ্ঞানীদের সাথে ক্রিমিনাল আইডেন্টিফিকেশন নিয়ে একটা প্রজেক্টে কাজ করছিলাম। সেই প্রজেক্টের কাজ ছিল
নানা যন্ত্র ও পদ্ধতি আবিষ্কার করার মাধ্যমে অপরাধ ও অপরাধীদের চিহ্নিত করা। স্বভাবতই অনেক অপরাধ ও অনেক অপরাধীদের সাথে হতে থাকে নিয়মিত আলাপ আলোচনা ও পর্যবেক্ষণ। হঠাৎ একদিন খবর পাই টোকিওর কোনো একটা সমুদ্রের পাড়ে একটা জাহাজের মধ্যে বিশাল বড় একটা ব্লাস্ট হয়। অনেক মানুষ মারা যায়, কারোর আস্ত ডেড বডি খুঁজে পাওয়া যায়নি। সেই ব্লাস্টে একটা কোম্পানির ইউনিয়ন লিডারের মৃত্যু হয়। এটা নিয়ে ইনভেস্টিগেশন তখন তুঙ্গে, কারণ সেই ইউনিয়ন লিডার কদিন পর সেই এলাকার ইলেকশনে দাঁড়াতেন। তাই ইনভেস্টিগেশন শুরু করা হয়, কিন্তু তখন তেমন কোনো প্রমাণই খুঁজে পায় না তারা। এদিকে কোনো ক্লু নেই, সেখানেই পুলিশরা নাজেহাল হয়ে পড়ে। তারা এটা বুঝতে পারে যে অনেক মানুষ মারা গেছে, কিন্তু কোনটা কিভাবে করা হয় এই ব্যাপারে তারা বুঝতে পারছিল না। কিভাবে জাহাজে ব্লাস্টটা হয়? ব্লাস্টটা কি কোনো একটা বম্বের জন্য হয়েছে, নাকি জাহাজের কোনো টেকনিক্যাল গ্লিচের জন্য হয়েছে? সব রয়েছে ধোঁয়াশায়। কার্যত এই কেসটা পুলিশের কাছে যায়, আর যখন পুলিশ এটা নিয়ে ইনভেস্টিগেশন করে তখন তারা কনফার্ম হয় এবং এটাই জানিয়ে দেয় যে এইটা আসলে একটা প্ল্যান্ড মার্ডার ছিল। কারণ সেই ইউনিয়ন লিডারের কাছে বিগত কয়েকদিন ধরেই মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছিল, আর এখন হয়তো সুযোগ বুঝে তাকে মেরে ফেলার জন্যই এই জাহাজে বিশাল বড় এই বোম ব্লাস্টটা করানো হয়েছে। তবে পুলিশরা এই জিনিসটা এখনো পর্যন্ত বের করতে পারছিল না যে এই ব্লাস্টটা আসলে কিভাবে করা হয়েছে, কারণ বারুদের কোনো ছিটে ফোঁটাও নেই। তখন কেসটা আমাদের সায়েন্টিস্ট বিভাগের কাছে আসে। আসলে ওই অঞ্চলে সায়েন্টিস্টরা পুলিশদের হেল্প করত নানা কেস সলভ করতে। ঘটনাচক্রে আমার কাছে এই কেসটা আসে। আমি প্রফেশনাল ডিটেকটিভ নই, তবে নিয়ম তো মানতে হবে। তাই আমার তৈরি কিছু ছোটখাটো যন্ত্র নিয়ে আমি ঘটনাস্থলে যাই। তার কয়েকদিন পর আমার ডাকে মিস্টার সাতোশি আমার ল্যাবে আসেন। তাদের বোঝার সুবিধের জন্য আমি টেবিলের উপরে 4টে বল রাখি, যেগুলো সব সুতো দিয়ে বাঁধা, এবং 1 নম্বর বল দিয়ে 2 নম্বর বলে আঘাত করি। ফলস্বরূপ সেই সমস্ত ফোর্স 1 নম্বর বল হতে 2, পরে 3 ও 4 নম্বর বল হয়ে 5ম বলের উপরে নিয়ে আসে, যেখানে নাম্বার 3, 4 এবং 5 এই বলগুলোকে আমি কখনো হাত দিইনি, কিন্তু অদ্ভুতভাবে সেগুলো নড়ল, যেটাকে ফিজিক্সের ভাষায় ল অফ এনার্জি বলা হয়। মিস্টার আই নো দ্য ল অফ এনার্জি, বাট এটা আমাদের কেসের সাথে কিভাবে রিলেটেড সেটা কি আপনি একটু বুঝিয়ে বলতে পারবেন? আমি তাকে আমার সাধ্যমতো এক্সপ্লেন করে বলি, মিস্টার সাতোশি, ধরুন কেউ যদি এই 4টে বলের মাঝখানে একটা ম্যাগনেট রেখে দেয়, তাহলে কি হবে জানেন? কি হবে প্রফেসর? এই সামনের বলটার স্পিড 100 গুণ বেশি হয়ে যাবে, আর তখন এই শেষের বলটা একটা বুলেটের মতো কাজ করবে। চলুন আর একবার সমস্ত ব্যাপারগুলো একটা ডেমনস্ট্রেশন করে দেখা যাক। চলুন আমার সাথে গ্রাউন্ডে চলুন। আমি গ্রাউন্ডে আগে থেকেই 5টা বল কিছু দূরত্বে রেখে দিয়েছিলাম। আমি বললাম, দেখুন আমার কাছে 5টা লোহার বল আছে, আর এবার আমি সেই এক খেলাই দেখাবো, শুধু শেষ বলটা বেঁধে রাখবো না, আর 2টো বলের মাঝে আমি ইলেকট্রোম্যাগনেটিক ফ্রিকোয়েন্সি তৈরি করে রাখবো। পরে আমি যন্ত্র অপারেট করে ঠিক করে দিয়েছিলাম। মিস্টার সাতোশি, আপনি এক কাজ করুন, আপনি আমার হয়ে প্রথম বলটা 2য় বলের সাথে আঘাত করান। সাতোশি আমার কথা শুনে তাই করল। অমনি প্রথম বল 2য় বলের সাথে আঘাত করল, এবং 2য় বল 3য় বলের সাথে আরো জোরে আঘাত করল। এভাবে 5ম বলটা ছিটকে বেরিয়ে গেল এবং সামনে রাখা 2টো গাছকে তছনছ করে দিল। ও মাই গড! আমি বললাম, ধরুন এই ম্যাগনেটের পাওয়ারটা লাখ গুণ বাড়িয়ে দেওয়া যায়,
তাহলে একটা ছোট্ট লোহার বল একটা রকেটের মতো কাজ করতে পারে। মানে এটা সমুদ্রের পার থেকে সমুদ্রের মধ্যে গিয়ে জাহাজের উপর আক্রমণ করা কোনো ব্যাপারই না। এত দূর থেকেও সেখানে ভয়ঙ্কর একটা ব্লাস্টও করিয়ে দিতে পারে, তাও আবার কোনো প্রমাণ না রেখেই। কারণ এখানে কোনো বারুদ বা বম্বের ইউজ করা হয়নি, না কোনো বারুদ আছে, না কোনো মানুষের দরকার আছে, শুধু দরকার ম্যাগনেট আর সঠিক গণনা। এরপরে যখন ডেমনস্ট্রেশনটা শেষ হয়, ওখানের ইনভেস্টিগেশন অফিসার সাতোশি তা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। এরপর সাতোশি আমায় বলে, আপনি কিভাবে বুঝলেন যে এটা এভাবেই করা হয়েছে? আমি বললাম, দেখুন, আমি ক্রাইম সিনে তেমন কিছুই পাইনি, তবে পোর্ট বন্দরে ও সমুদ্রে ডুবুরিরা কালেক্ট করে যা যা রেখেছিল তার মধ্যে ছিল এইরকম কিছু বড় লোহার বল। আর জানেনই তো, লোহা আর চুম্বকের মাঝে রিয়েকশন করালে লোহার মধ্যে কিছুক্ষণের জন্য ম্যাগনেটিক ক্ষমতা দেখা যায়। আর এটা এতটাই পাওয়ারফুল যে 1 মাস পরেও সেই লোহার বলগুলোতে আমি ম্যাগনেটিক প্রপার্টি পেয়েছি। আর সমস্ত পাওয়ারফুল ম্যাগনেটগুলো স্ক্যানারের মধ্যে লাগানো হয়। আর এমআরআই স্ক্যানার বানানোর একটা কোম্পানি সেই সমুদ্রের পাড়েই আছে। সো দ্রুত সেই সমুদ্রের পাড়ের এমআরআই তৈরির কোম্পানিতে যাও আর তাদের জিজ্ঞাসাবাদ করে এটা বের করো এবং ট্রাই করো যে তারা কাদেরকে এই ম্যাগনেটগুলো দিয়েছে। যাওয়ার আগে সাতোশি আমাকে বলে যায় যে, থ্যাঙ্কস প্রফেসর। সমুদ্রের পাড়ে যে কোম্পানিটা আছে সেখান থেকে মাঝে মাঝে ইলেকট্রিক ফিল্ড বের হয়, সেজন্য আশেপাশে মানুষজন অনেক বিরক্ত হয়েছিল। আর এই জন্যই তারা বারবার করে পুলিশের কাছে কমপ্লেন করছিল। এখন এই সমস্ত ব্যাপারগুলোতে আমরা এটা ক্লিয়ারলি বুঝতে পারছি। আমার আশা আপনারা দোষীকে পেয়ে যাবেন, তবে আমার দরকার থাকে। কাকে? কেস তো সলভ। না সাতোশি, আমার দরকার যার মাথা থেকে এই বুদ্ধিটা বেরিয়েছে। আমার চাই মাস্টার অফ দ্য মাস্টারকে। এভাবে মাঝে মধ্যেই যখন পুলিশ এমন ভয়ঙ্কর কেসের সম্মুখীন হয়ে যায়, এমন কোনো কেস যেখানে কোনি সায়েন্সের সাহায্য নিয়েছে, তখন পুলিশ আমাদের কাছে সাহায্য নেয়ার জন্য চলে আসত। একদিন অফিসের আইকো আমাকে বলে যে, আচ্ছা রুদ্র, তুমি কি শুধুমাত্র ফিজিক্সের সাথে সম্পৃক্ত কেসগুলোকেই সলভ করতে পারবে? যেখানে সায়েন্স এবং টেকনোলজির অনেক সাহায্য থাকে। ধরো যদি এমন কোনো কেস চলে আসে যেখানে ইমোশন এবং ভালোবাসার জন্য মার্ডারগুলো করা হচ্ছে, বা কেসটা সেই ইমোশনের সাথে সাথে সায়েন্স দিয়ে সম্পৃক্ত, তাহলে তুমি সেটা সলভ করতে পারবে না, তাই না? যদি ভালোবাসা এবং ইমোশনের মধ্যে কোনো ইকুয়েশন থাকে, তাহলে বিশ্বাস করো আমি সেটাকেও সলভ করে ফেলব। 13ই ডিসেম্বর এই ঘটনার অনেকদিন পর হঠাৎ ইন্সপেক্টর সাতোশি ও তার অ্যাসিস্ট্যান্ট আইকো আমার কাছে আসে। আমি তখন ইন্টারন্যাশনাল কোয়ারেন্টাইন ল্যাবে ছিলাম। একটু পরে আমার কেবিনে আসতেই দেখি তারা দুজনে সেখানে অপেক্ষা করছে। সাতোশি ও আইকো উঠে দাঁড়ালো। আমাকে দেখে মাথা সহ পুরো শরীরটা একটু সামনের দিকে ঝোঁকালো। আসলে এভাবে এদেশে সবাই নমস্কার জানাই। আমি অভিবাদন দিয়ে জিজ্ঞাসা করলাম, কি হয়েছে? আজ সকালবেলা আমরা একটা লাশ পাই, আর এই লাশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি ও সাতোশি স্যার এই লাশটাকে তদন্ত করার জন্য সেই জায়গায় যাই। সেখানে গিয়ে দেখি এক বিভৎস দৃশ্য। লাশটা একটা মহিলার লাশ, যাকে মারার পর তার চেহারাটা থেতলে দেওয়া হয়েছিল যাতে করে তার ফেস রিকগনাইজ করা না যায়, এবং তার সমস্ত হাত পায়ের আঙুলগুলো পুড়িয়ে ফেলা হয়েছে যাতে করে তার ফিঙ্গারপ্রিন্টও কোনোভাবে রিকভার করা না যেতে পারে। আর যখন আমরা আরো ভালো করে সার্চ করি, তখন সেখানে আমরা চুরি করা একটা স্কুটি পাই আর কিছু জামা কাপড় পাই। আর এই লোকটার কাছে একটা হোটেলের অ্যাড্রেসও পাই আমরা। সেই হোটেলের অ্যাড্রেসে গিয়েছিলেন? হ্যাঁ প্রফেসর,
এরপর আমরা যখন হোটেলে এসে সমস্ত ব্যাপারগুলো চেক করি, তখন এখানের আইডি কার্ডের মাধ্যমে আমরা জানতে পারি যে আসলে এই লাশটা হচ্ছে হানা নামের কোনো এক মহিলার। এরপর আমরা লাশকে ফরেন্সিক বিভাগে পাঠাই। আরও একটু তদন্ত করে জানতে পারি হানার মার্ডারটা হয়েছিল কাল, অর্থাৎ 12ই ডিসেম্বর সন্ধে 6টা থেকে রাত 10টার মাঝখানে। আমরা সেই হোটেলের রেজিস্টার দেখে যখন সেই হোটেলের রুমের মধ্যে ভালো করে সার্চ করি, তখন রুমের মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট ও হেয়ার স্যাম্পেলও পেয়ে যাই, যেগুলো কিনা লাশের ডিএনএর সাথে ম্যাচ করছিল। আর হ্যাঁ, হানার গলার মধ্যে একটা তারের চিহ্ন পেয়েছি। এজন্য আমাদের অনুমান যে হয়তো বা হানাকে কোনো একটা তার দিয়ে পেঁচিয়ে মারা হয়েছে, মানে তার গলার মধ্যে টেনে নিঃশ্বাস বন্ধ করে মারা হয়েছে। তবে তারের ডায়নামিটার দেখে মনে হচ্ছে যে বেশ মোটা তার, কিন্তু তারটা কিসের সেটা এখনো জানা যায়নি। ইন্টারেস্টিং। আর কিছু ডিটেলস? দেখো, কোনো কিছু বাদ দিও না প্লিজ। নেট সিঙ্গল পিস অফ পেপার, নো ম্যাটার ইটস ওয়েট অর ড্রাই। আচ্ছা, তার পার্সোনাল লাইফ সম্পর্কে কিছু জানতে পারলে? এগুলো শোনার পরেই সাতোশি বলল যে ইনভেস্টিগেশন করে আমরা এটা জানতে পেরেছি যে এই হানা নামের লোকটা বিবাহিত ছিল। 12 বছর আগে সে সুনিও নামের একটা লোককে বিয়ে করেছিল। বিয়ের 2 বছর পর তাদের ডিভোর্সও হয়ে গেছে। শুনেছিলাম মেয়েটা নাকি আর্নল্ড নামের এক ছেলের সাথে বিয়ের পর পালায়। পরে যখন ওই ছেলেটিও তাকে ধোঁকা দেয়, তখন তিনি একটা বারে অ্যাজ বার সিঙ্গার কাজ করেন। এখন তাদের নাকি একটা 10 বছরের মেয়েও আছে। ডিভোর্সের পর তার হাজব্যান্ড একটা রামেন শপ শুরু করেছে, যেটা তার একটা শপ থেকে অপারেট করে। আর সেই রামেন স্টলে নিয়মিত টাকা নিতে আসতো এই হিনা নামের মহিলাটি। সাতোশি, একটা কাজ করো, এখন তোমরা যাও ওই রামেন শপে গিয়ে জিজ্ঞাসাবাদ করো। আর হ্যাঁ, এটা নিয়ে যাও। এটা হলো আমার তৈরি যন্ত্র, যার নাম দিয়েছি কার্বোডেন্সিটি সুইগাল। এটা কি প্রফেসর? দেখো, আমরা ইচ্ছে করে মিথ্যা কথা বলতে পারি, কিন্তু আমরা যখন মিথ্যা কথা বলি তখন আমাদের নাকের আশেপাশে কার্বনের ঘনত্ব বেড়ে যায়। তাই এটা দিলাম। তোমরা নর্মালি যেভাবে ইনভেস্টিগেশন করো তেমন ভাবেই করবে। এই যন্ত্রটি সামনের মানুষের কাছে রেখে দেবে। সে ভাববে এটা তার কথা রেকর্ড করার জন্য, কিন্তু এটা তার প্রশ্নের উত্তরে তার আশেপাশের কার্বন ডেনসিটি ডিটেক্ট করবে এবং নিজের মধ্যে একটা গ্রাফ রেডি করবে। পরে সেই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো কোন প্রশ্নের উত্তর ঠিক ছিল আর কোনটা মিথ্যে। 13ই ডিসেম্বর সন্ধে। আজ সন্ধ্যায় দেখি তারা দুজনে আবার উপস্থিত। আমি বললাম, কাজ হলো? আমাদের কাজ হয়ে গেছে। এবার আপনি আপনার যন্ত্রের রিপোর্ট বলুন। এবার তোমরা ঠিক কি কি প্রশ্ন করেছিলে সেটা আমায় বলো। আমি রিপোর্টের সাথে মিলিয়ে দেখছি আর বলে দিচ্ছি কোনটা ঠিক আর কোনটা মিথ্যে। আপনার সাথে সকালে দেখা করার পর সময় নষ্ট না করে সোজা চলে যাই সুনিওর সঙ্গে মিটিং করার জন্য। আর যখন আমরা সুনিও ও তার মেয়েকে দেখতে পাই, তখন তারা খুবই স্বাভাবিক আচরণ করে, তেমন কোনো সন্দেহজনক পাইনি। এদিক ওদিক প্রশ্ন করার পর আমি তাকে জিজ্ঞাসা করি যে, তোমার স্ত্রী হানা কিছুদিন আগে একটা বার থেকে তোমার এই ঠিকানায় দেখা করতে এসেছিল, সে কি তোমার সাথে মিট করতে এসেছিল? তখন সে বলে যে হ্যাঁ, সে আমার সাথে তো মিট করতে এসেছিল, কিন্তু আগের মতো টাকা নিয়ে চলে গেছে। কেন, ওর কি কিছু হয়েছে? হ্যাঁ, সে গত পরশুদিন মারা গেছে। দেখলাম তার মধ্যে ভেঙে পড়ার লক্ষণ দেখা গেল। তখন আমি জিজ্ঞাসা করি যে 12 ডিসেম্বর রাতের বেলায় তুমি কোথায় ছিলে? তখন আমি লক্ষ্য করি সুনিও একটু চিন্তা করে, আর এরপর সে বলে যে আমি আমার মেয়ের সঙ্গে কারাওকে দেখতে গিয়েছিলাম, আর সেখান থেকে আমরা পরবর্তীতে কারা মুভিও দেখতে গিয়েছিলাম। তবে সাতোশি স্যার এই জিনিসগুলো কোনোভাবে বিশ্বাস করতে চাইছিল না। ইয়েস প্রফেসর, আমি এটা চিন্তা করেছি যে 12 তারিখ ছিল ওয়েডনেসডে। এত ব্যস্ত দিনের মধ্যেও কেউ কিভাবে ক্যারিওকে আর মুভি প্ল্যান করতে পারে? নর্মালি তো মানুষ এগুলো উইকডেজে করে। আর তাছাড়া সব থেকে ভাবার বিষয় হচ্ছে সুনিও তো রামেন স্টল চালায়।
তাহলে যে বিজনেসের মধ্যে সময় বার করাটা এতটা কষ্টকর, সেই বিজনেসের মধ্যে থেকেও এ এত সময় বার করে মুভি দেখতে গেলটা কি করে? এটা সাতোশি ঠিক বলেছে। জাপানের মানুষেরা এমনিতেই অনেক বেশি ব্যস্ত। তারা এতটাই কর্মমুখর যে পরমাণু হামলা হওয়ার পর দেশটা অনেক তাড়াতাড়ি নিজেদের দেশকে টেকনোলজিতে খুব তাড়াতাড়ি সব দেশের উপরে নিয়ে যাচ্ছে। সব হয়েছে দেশের মানুষগুলোর কর্মমুখর হওয়ার জন্য। এরপর সাতোশি আবার বলতে শুরু করলো, যাই হোক, ওখান থেকে সমস্ত ইনভেস্টিগেশন করে ফেলার পর যখন আমরা ফিরছিলাম, তখন রাস্তায় আমাদের দেখা হয় মিস্টার কুরোগানের সাথে। আপনার মনে আছে সেই ওয়ার্ল্ড ক্লাস ম্যাথামেটিশিয়ানের কথা? সে কি মিস মিকা কুরুগানে, যে 7টা ইন্টারন্যাশনাল সম্মান পেয়েছে, তারই কথা বলছো তো? ইয়েস, বাট হাউ ডিড ইউ নো হিম? হ্যাঁ, ও আমার কলেজের বন্ধু। তা সে ওখানে কি করছে? আমিও অবাক হয়েছিলাম। পরে আমরাও মিস মিকাকে কোশ্চেন করা শুরু করি। আসলে আমরা পরে জানতে পারি যে মিস মিকাও ওই একই জায়গায় সেকেন্ড ফ্লোরে থাকে। স্ট্রেঞ্জ। তারপর আমি তাকে কোয়েশ্চেন করি যে 12ই আগস্ট রাতের বেলায় আপনি কি পাশের ঘর থেকে কোনো শব্দ শুনতে পেয়েছিলেন? তখন মিস মিকা বলে ওঠে যে না, এমন কিছু তো আমি শুনতে পাইনি। তখন আমি তাকে মার্ডার সম্পর্কে জানাই, আর জানাই কিছু সন্দেহজনক দেখলে আমাদের জানাবেন। সেখান থেকে বেরিয়ে চলে আসি। আচ্ছা, তুমি বলে খুনের দিন শুনি ও তার মেয়েকে নিয়ে মুভি দেখতে গেছিল। তা মুভি ম্যাগাজিন দেখেছিলে? আসলে জাপানের মানুষেরা কোনো মুভি দেখলে সেটা স্মৃতি হিসাবে সেই টিকিট, তাদের টিকিট একটা ম্যাগাজিনে সংগ্রহ করে রাখে। ওটাকেই মুভি ম্যাগাজিন বলে। আমার প্রশ্ন শুনে সাতোশি বলল, ইস স্যার, তবে ওটা দেখতে না আমি ভুলে গেছি, কিন্তু পরের দিন আমি ওটা নিশ্চয়ই দেখে আসবো। তবে স্যার, আমার না হানার হাজবেন্ডের ওপরে খুব সন্দেহ আছে, কারণ আমি আর এখানে অন্য কোনো সাসপেক্ট খুঁজে পাচ্ছি না। আর এছাড়া এখানে আর কার কি বা উদ্দেশ্য থাকবে? না স্যার, আসলে যখন মার্ডারটা হয়েছিল তখন সুনিও তার মেয়ের সঙ্গে মুভি থিয়েটারেই ছিল, যেটা টিকিটও তাদের কাছে আছে। আর পরবর্তীতে যখন আমি টিকিটটা চেক করেছিলাম তখন সেটা আমরা একটা মুভি ম্যাগাজিনের মধ্যে পেয়েছিলাম। তাহলে তো শুনিও নির্দোষ, কারণ একটা মানুষ তো আর একই সময়ে দুটো জায়গায় উপস্থিত থাকতে পারে না। ওর কাছে তো একটা ভালো অ্যালিবাইও আছে। হ্যাঁ, একটা মানুষ দুই জায়গায় থাকতে পারবে না, এটা লজিক্যালি ইম্পসিবল। তবে চাইলে প্রমাণ তো বানানো যায়। মানে? এই জন্য মুভির টিকিট থাকার মানে এইটা প্রমাণ করে না যে সে সেদিন মুভি দেখতে গিয়েছিল। হয়তোবা সে পরবর্তীতে সেই মুভির টিকিটগুলো সংগ্রহ করেছিল, আর সে মুভির টিকিটগুলো যত্ন করে এই জন্যই রেখে দিয়েছিল, যাতে করে সময় আসলে সে তোমাদেরকে দেখাতে পারে। মনে হচ্ছে এক বুদ্ধিমান সুপুরুষ তোমাকে বোকা বানিয়ে দিয়েছে আইকো। এটা তো সিম্পল একটা মার্ডার কেস। এই দেখো, আমার কার্বন ডেনসিটি সুইগল যন্ত্র বলছে সুনিও মিথ্যা কথা বলছে। আর পুলিশের কাছে তো মিথ্যা প্রমাণ তৈরি করে কাউকে জেলে ভরা খুব একটা কঠিন কাজ নয়। তাহলে আমার মতো একজন ফিজিসিস্টের কাছে এসে এত ডিটেলস চাওয়া কেন? আমি তো এটা কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছেন না স্যার? মিথ্যা প্রমাণ তৈরি করে সুনিওকে জেলে ভরা কঠিন কিছু নয়, তবে এই কেসের মধ্যে আরো একটা লোক আছে যার জন্য উপর থেকে ঠিক করে স্টাডি করে কেসটাকে সমাধান করতে বলছে, যার নাম হচ্ছে মিকা কুরুগানে। সে আমাদেরকে জানিয়েছে সেদিন রাতের বেলায় সে কিছুই শুনতে পারেনি। তার মতো প্রতিভাবান লোকেদের স্টেটমেন্ট এখানে সরকার কদর করে। হ্যাঁ, আমি তো তাকে চিনি। সে সেখানে কি করেছে এই ঘটনায়? তার কাছে কিন্তু যথেষ্ট অ্যালিবাই আছে। আমি তাকে চিনি, সে যথেষ্ট শান্ত স্বভাবের মেয়ে, আর সে একটা জিনিয়াস। এরকম ব্রেন খুব কম মানুষেরই থাকে। সে একজন ম্যাথমেটিক জিনিয়াস। তার মতো এমন জিনিয়াস আমি আগে কোনো দিনও দেখতে পাইনি, আর ভবিষ্যতে হয়তো বা দেখতেও পাবো না। আর খুনির ঘরে ভাড়া থাকা তো তাকে সাসপেক্ট বানায় না, তাই না?
না না রুদ্র, দেখো আইকুর মনে হয় একটা মেয়ে অপর একটা মেয়েকে খুব ভালোভাবে চেনে। সে নাকি তার চোখে এক সতর্ক দৃশ্য দেখেছে। তবে তুমি চাইলে ওর সাথে গিয়ে পরে কথা বলতেই পারো। এমনও হতে পারে কি ওর সাথে কথা বলে তুমি কোনো প্রমাণ পেয়ে গেলে। একটা ট্রাই করতে তো আর কোনো ক্ষতি নেই, তাই না? ইয়েস স্যার। এত প্রতিভাবান মানুষ নিজেকে কেন সমাজ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে? বেশ, আমি যাব। 14ই ডিসেম্বর আমি যখন শুনি ওর বাড়ি যাই, তখন আমিও আমার মতো কিছু ইনভেস্টিগেশন করি। শেষে মিকার কথা জিজ্ঞাসা করতে শুনিও জানালো সে তার স্কুলে পড়াতে গেছে। শুনিও তার রুমটা আমার জন্য খুলে দেয়। আমি সেখানে কিছুক্ষণ অপেক্ষা করি। হঠাৎ মিকা তার বাসায় ব্যাক করে। যখন সে আমাকে দেখতে পায় সে চমকে ওঠে। আর সেটা স্বাভাবিক, কারণ বিগত 17টা বছর যাবৎ আমরা একে অন্যকে দেখিনি। আর হঠাৎ করেই আমি যে কেন এখানে এসেছি সেটাও সে বুঝতে পারছিল না। আর তাছাড়া কলেজে যখন আমি তাকে প্রথম প্রেম প্রস্তাব দিই, তখন সায়ন্তনী আমার জীবনে আসেনি। তখন মিকা অন্য এক ছেলের প্রতি আকৃষ্ট, তাই আমাকে না করে সে। এখনো সে একই রকম রূপবতী আর গুণবতীর সমন্বয়, যা সচরাচর দেখা যায় না। সে আমাকে বললে, তুমি? আসলে তোমার অ্যাড্রেসটা আমি পুলিশ স্টেশন থেকে পেয়েছিলাম, কারণ তোমার পাশের ঘরেই একটা খুন হয়েছে। সেই খুনের তদন্ত পুলিশটা করছে। তা চিনতে পেরেছ? চিনতে পারবো না কেন? তাই এটার মধ্যে তারা তোমাকেও ইনভলভ করেছে? মানে এখন তুমিও সেই খুনটার ইনভেস্টিগেশন করছো, তাই তো? হ্যাঁ, এখন পুলিশ আমাকে তোমার এখানে পাঠিয়েছে সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করার জন্য। তবে আমি জানি এই ব্যাপারে তুমি তেমন কিছুই জানো না, তাই এই সমস্ত ব্যাপারে আমি জিজ্ঞাসাবাদ করে সময় নষ্ট করতে চাই না। তার চেয়ে চলো, আমরা দুজনে যেহেতু এতগুলো বছর পরে দেখা করছি, একটু ঘুরে আসি। আজ 14ই ডিসেম্বর, আজ একটু একা থাকতে চাই। আজ কি মনে আছে নাকি ভুলে গেছো? অনেক বছর কেটে গেছে তো। তোমার বার্থডে মনে আছে? তাই আজ তো কোনো কথাই শুনবো না, এক্ষুনি আমরা বেরোবো। আমরা বেরোলাম, আইসক্রিম খেলাম, ঘুরলাম। এরপর সব শেষে মিকার বাড়িতে ড্রিঙ্কস করতে বসলাম। অনেকক্ষণ পর মিকা বলল, আগের থেকে হ্যান্ডসাম হয়ে গেছো। তোমাকে দেখে আমার হার্টবিটটা না দ্বিগুণ হয়ে গিয়েছিল, জানো? আমাদের পুরোনো দিনের স্মৃতিগুলো এক নিমেষে আমার চোখের সামনে ভেসে উঠেছিল। তোমায় জড়িয়ে ধরতে চাই। মানে? সরি, কিছু মনে করো না, খারাপ ভেবো না এভাবে বললাম বলে। আসলে নিজেকে সামলাতে পারিনি। যদি তোমার সাথে প্রতিটা রাত এভাবে থাকতে চাই, তাহলে তোমায় খুব মিস করেছি, জানো? দেখো, ক্রাস তো ছিলই, তারপর সামনে থেকে প্রপোজাল, তাই আর না করলাম না। বললাম, আচ্ছা কেসটা সলভ হোক, তারপর উইল গেট ম্যারিড। আচ্ছা, কলেজে আমরা যেরকম ম্যাথস নিয়ে কম্পিটিশন করতাম, ওরকম করলে কেমন হয়? দাঁড়াও। এই বলে আমি তাকে একটা ম্যাথ কোশ্চেন সলভ করার জন্য দিই, যেটা দুনিয়াতেই শুধুমাত্র একজন ব্যক্তি সলভ করতে পেরেছিলেন। আর এটা পাওয়ার সঙ্গে সঙ্গে মিকা সেই ম্যাথটাকে সলভ করা শুরু করে। আর এটা করতে করতে যখন অনেকটাই রাত হয়ে যায়, কখন ঘুমিয়ে গেছি মনে নেই। যখন রাত্রি বেশ গভীর, দেখি মিকার মাথা আমার কাঁধে। তার গায়ে একটা কম্বল দেওয়ার জন্য যখনই তার ড্রয়ারে হাত দিই, তখনই হাতে এসে ঠেকে বেশ মোটা অথচ লম্বা সাপের মতো কিছু। হঠাৎ করে হাত ছড়িয়ে নিতেই মিকা জেগে ওঠে, স্বাভাবিকভাবেই বলে, ঠান্ডা লাগছে তো, দাঁড়াও। এই বলে সে একটা কম্বল বের করে সেটা আমার গায়ে দিয়ে দেয়।
যাই হোক, পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মিকা তার স্কুলে চলে গেছে। সামনে ডেস্ক আর তার উপরে চিঠি। প্রিয় রুদ্র, তুমি যে প্রবলেমটা কালকে আমাকে দিয়েছিলে সেটা আমি সলভ করে ফেলেছি, সেটা রেখে গেলাম। আমি তো এটা শোনার পরে পুরোপুরি শকড, কারণ যেই অঙ্কটা এতদিন পর্যন্ত একজনের বেশি কেউ সলভ করতে পারেনি, সেই অঙ্কটা মিকা সলভ করে ফেলেছে মাত্র 6 ঘন্টার মধ্যে। তারপর ভাবলাম সে তো মিকা কুরুগানে। 15ই ডিসেম্বর আমিও মিকা একটু বাইরে বেরিয়েছিলাম। সে বলল, কাল ঘুমের ঘরে কিছু বাজে কথা বললে আমাকে প্লিজ ক্ষমা করে দিও। এরপরে আমরা অনেক সময় একসাথে কাটালাম। দিনের শেষে যখন সূর্যের আলো আর কিছুক্ষণ থাকবে এই ধরা থামে, তখন আমি তাকে জিজ্ঞাসা করি, আচ্ছা তুমি তো তোমার প্রতিবেশী শুনিও একটা মার্ডার কেসের সাসপেক্ট, তার স্ত্রীকে কেউ খুন করে দিয়েছে আর পুলিশ এখন তার উপরেই সন্দেহ করছে, এই ব্যাপারে তুমি কিছু জানো? দেখো, আমি শুধুমাত্রই তার বাড়ির ভাড়াটে, এর বাইরে তার সাথে কোনোদিন আমার কথাবার্তাও হয়নি। আর তুমি তো জানো যে আমি কারোর সাথে কথাবার্তা বলতে পছন্দ করি না। আর আর তুমি তো জানো আমি কারোর সাথে কথা বলতে পছন্দ করি না, তার সাথে তো দূরেই থাক। আমি অন্য মানুষদের সঙ্গে কথা বলতেও খুব একটা বেশি পছন্দ করি না, আর লোকে আমার সাথেও কথা বলতে পছন্দ করে না, ঠিক এদের মতো। তারপর চারিদিকে চেয়ে দেখি আমরা এমন একটা রাস্তায় যেখানে হোমলেস মানুষেরা তাঁবুটা দিয়ে থাকে। ভালো রাস্তা বাদ দিয়ে তুমি এই রাস্তা দিয়ে আমাকে কেন নিয়ে যাচ্ছ? তখন মিকা আমাকে বলে, আমি প্রত্যেকদিন এই রাস্তা দিয়েই যাতায়াত করি, কারণ তাদের দেখতে আমার ভালো লাগে, কারণ তাদের মধ্যে আর আমার মধ্যে একটা সিমিলারিটিজ আছে। মানে দেখো, আমাদেরকে কেউ কেয়ারই করে না, আমরা বাঁচলাম না মরলাম এতে করে কারোর কিচ্ছু যায় আসে না। এই যে তুমি এতগুলো বছর পার হয়ে যাওয়ার পর আমার কাছে ফিরেছো, এখন কি প্রেম করা যায়? আমি একটু হেসে বললাম, যায়। বললাম তোমাকে বিয়ে করব। সে লজ্জা পেয়ে চুপ করে থাকে। এরপর তাকে বাড়িতে ছেড়ে চলে আসি। যাবার সময় সে বলে, জানো সৌন্দর্য কতটা ইম্পর্ট্যান্ট? যাই হোক, এই জীবন থাকতে থাকতে জীবনকে উপভোগ করো, তারপর কারোর আদেশ মেনে চলো, না হয় কাউকে আদেশ দাও। আমি চলে এলাম। এরপর থেকে মনের মধ্যে কিছু একটা খটকা লাগছিল, কিন্তু ধরতে পারছিলাম না। এদিকে আমার তৈরি কার্বন ডেনসিটি সুইগল ঠিকভাবেই কাজ করে মিকার সামনে। আমি চিন্তা করছিলাম যে মিকা ম্যাথামেটিক্স ছাড়া আর কিছু নিয়ে চিন্তা ভাবনা করতো না, সেই মিকা হঠাৎ করেই সৌন্দর্য হওয়া নিয়ে চিন্তা ভাবনা কেন করছে? আসলে এমনটা মানুষের মধ্যে তখনই দেখা যায় যখন তার লাইফে কোনো শখের পুরুষ বা নারী চলে আসে, তখনই সে সুন্দর হওয়া, স্মার্ট হওয়া নিয়ে চিন্তা ভাবনা করা শুরু করে। এখন হয়তোবা তার লাইফে কোনো পুরুষ চলে এসেছে, তবে সেটা নিশ্চয় আমি, এটা ভেবে লজ্জা পেয়ে গেলাম। আর এদিকে পুলিশ চিফ পুরোপুরি শকিং অবস্থায় ছিল। সে চিন্তা করছিল এই মার্ডার কেসের একটা সাসপেক্ট আমাদের হাতে। এদিকে আমরা কোনো প্রমাণ খুঁজে পাচ্ছি না, যদিও পুলিশের এটা বিশ্বাস ছিল যে সুনিও একাই মার্ডারটা করেছে। তবে লাশটাকে গায়েব করবার জন্য তাকে কেউ না কেউ তো সাহায্য অবশ্যই করেছে। এজন্য ইনভেস্টিগেশনটা এই অ্যাঙ্গেল থেকেও তাদেরকে করে দেখতে হবে। একদিন আমি আইকোকে কল দিয়ে দ্রুত মার্ডার স্পটে আসার জন্য বলি। আর যখন আইকো স্পটে এসে আমার সঙ্গে মিট করে, তখন আমি তার কাছ থেকে মার্ডার সম্পর্কে সমস্ত ব্যাপারগুলো আবার বলতে বলি। তখন আইকো বলে যে পুলিশের মতো শুনিও হানাকে মিট করার জন্য এখানে আসতে বলেছিল, আর হয়তো হানা কারো স্কুটি চুরি করে এই পর্যন্ত তার সঙ্গে মিট করতে এসেছিল, আর পরবর্তীতে তার খুন হয়ে গিয়েছে, কারণ স্কুটির মধ্যেও আমরা হানার ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি। না আইকো,
ঠিক এই ব্যাপারটাই আমি হজম করতে পারছি না। আসলে খুন করার পরেই হানার ফিঙ্গারপ্রিন্ট এবং কাপড় চোপড় সব পুড়িয়ে ফেলা হয়েছিল, যাতে করে তার কোনো ফিঙ্গারপ্রিন্ট আমরা রিকভারি না করতে পারি। কিন্তু স্কুটির মধ্যে তার ফিঙ্গারপ্রিন্ট সে রেখে দিয়ে চলে গিয়েছে। এখন আমার মনে হচ্ছে ইচ্ছে করে ফিঙ্গারপ্রিন্ট স্কুটির উপরে রাখা হয়েছিল, যাতে করে আমরা সন্দেহ করি যে কোনটা আসলে গ্রাউন্ডেই হয়েছে। মানে উই আর ফুল, আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। আর তাছাড়া দেখো, যেদিন রাতের বেলায় হানা একটা স্কুটি চুরি করেছিল, এটার কমপ্লেইন সেদিন রাতের বেলায় আমাদের কাছে গিয়ে পৌঁছায়নি, পৌঁছায় ঠিক তার পর দিন। তাহলে আর কি, একবার রামেন খেতে যাব। পরদিন সকালে আমি চলে আসি আবারও মিকার সঙ্গে মিট করার জন্য। আর আমি তাকে বলি যে চলো আজ তোমার প্রতিবেশীর কাছে রামেন খাবো। আমি তাকে প্রশ্ন করি, আচ্ছা তোমার কি কোনটা বেশি ইন্টারেস্টিং, ম্যাথের প্রবলেম সলভ করা নাকি সমাধানের নানা পথের খোঁজ করা? দেখলাম সে চুপ করে রইল। এরপরে মিকা আমাকে নিয়ে সোনিওর শপে যায়। আমাকে দেখার পরে সোনিও পুরোপুরি শকড হয়ে যায়। এদিকে কার্বন ডেন্সিটি সুইগল খুব অনির্দিষ্ট রেটিং দিচ্ছিল। সেখানে থেকে খাবার দাবার নিয়ে বাইরে বেরিয়ে মিকা আমাকে আমার আগের প্রশ্নের জবাব দিয়ে বলে, আমার কাছে সবচেয়ে কঠিন কাজ হচ্ছে এমন একটা ম্যাথ প্রবলেম ক্রিয়েট করা যেটা কেউ কোনোদিন সলভ করতে পারবে না। মানে কিছু না, বললাম এমন ম্যাথামেটিশিয়ান হও যার প্রশ্নের জবাব কেউ কোনো দিন দিতে পারবে না। ও আচ্ছা আচ্ছা। 17ই ডিসেম্বর আমি খবর নিতে গেছিলাম থানায়, সেই কেসটার কোনো নতুন লিড খুঁজে পাওয়া গেছে কিনা। কিন্তু সাতোশি তখন ছিল না, তাই ক্যান্টিনে গেলাম ব্রেকফাস্ট করতে। দেখলাম আইকো তার এক বন্ধু কুসুমির সাথে আমার পাশের টেবিলে ব্রেকফাস্ট করছে। আমিও তাদের বিরক্ত করিনি, এক প্লেট সুশি নিয়ে খেতে শুরু করেছি। সে আমার দিকে পিট করেছিল বলেই হয়তো আমাকে দেখতে পায়নি। তারা তাদের বয়ফ্রেন্ড এবং মেয়েদের চরিত্র নিয়ে কথা বলছিল। এটা অনেক সেন্সিটিভ বিষয়, তাই প্রথমে ইগনোর করছিলাম। এমন সময় তার বন্ধু কুসুমি বলে উঠল, শুনলাম তোদের ওই কেসের সাসপেক্ট শুনিও নাকি নায়কদের মতো দেখতে, তাই তাকে দেখার জন্য অনেক মহিলা গিয়ে তার লাঞ্চ বক্স কেনে, তাই নয় কি? কারণ পুরুষেরা হচ্ছে একটা নেশার মতো, মানে তারা সুন্দরী মেয়েদেরকে দেখার জন্য অনেক অনেক টাকা নষ্ট করতে পারে। অন্যদিকে মহিলারা ক্ষমতা একটু অন্য, ওরা চাইলে যে কাউকে তার বশে আনতে পারে তাদের রূপ, মোহ আর শরীর দিয়ে। কি বলিস? তা তোর ওই প্রফেশনের কি খবর, চান্স পেলি? আমার মাথা সাথে সাথে একটা জিনিস খেয়াল হলো। সাথে সাথে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। পিছনে না ঘুরেই আইকোকে বললাম, আইকো আমি কেবিনে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। এই বলে আমি করিডোর ছেড়ে কেবিনে এসে পৌঁছালাম। তখন আমি মনে মনে আওড়াচ্ছি যে আমি এটা কি করে মিস করলাম। না না, এটা মোহ, ছি, এটা আমার উচিত হয়নি। এখন যা করার তাড়াতাড়ি করতে হবে। আইকো রুমে প্রবেশ করে বলে, কি কি হয়েছে স্যার? ভুল আইকো, মস্ত বড় ভুল। কি হয়েছে স্যার? ইন্ডিয়ান মাইথোলজিতে মোহিনীর নাম শুনেছ? না স্যার। সে ইজ লেডি উইথ ব্রেন। একবার গডস এবং ডিমন্স মিলে সমুদ্রের বুকে থাকা অমৃতকে বের করে আনে। এরপর গডস এবং ডিমনের মধ্যে যুদ্ধ হয়, কে সেই অমৃত আগে পান করবে। তখন লর্ড বিষ্ণু এক অপূর্ব সুন্দরী মহিলার রূপ নেন এবং ছলে সেই অমৃত গডসদের পান করিয়ে দেন। সেই মহিলা হলেন মোহিনী। সেই ঘটনার সাথে আমাদের এই কেসের সম্পর্ক কি? পুরোটাই, কারণ আমরা বোকা। হ্যাঁ হ্যাঁ, আমরা বোকা। দেখো, খুনটা যে ওই স্পটে হয়নি তার প্রমাণ পাওয়া গেছে গলার ওই দাগ থেকে। আর খুনির একার পক্ষে সম্ভব না মার্ডার করে লাশটাকে সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়া। তাছাড়া যেমন করে টেকনিক করে লাশের ফিঙ্গারপ্রিন্ট এবং কাপড় চোপড় পুড়িয়ে দেওয়া হয়েছে, তার মুখটাকে থেঁতলে দেওয়া হয়েছে,
তাতে মুখ আরো ফিঙ্গারপ্রিন্ট নষ্ট করা কেন হলো যখন সেই স্কুটিতে সেই ফিঙ্গারপ্রিন্ট রেখে যাবে? খুনি হয়তো ভুলে গেছে। না না ইকো, আমরা ভুল করছি। আচ্ছা, একটা জিনিস ক্লিয়ার করো, তুমি বলেছিলে মিকা এখন একা ঘরের মধ্যে নিজেকে বন্দি করেছে, তার কারণ জানো? আচ্ছা দাঁড়াও, এই বলে অনেক ফাইল ঘেঁটে একটাতে দেখে বলল, এই কেস ইনভেস্টিগেশন করতে গিয়ে যেটুকু তথ্য পেয়েছি সেটুকু বলছি। মিকা কুরুগানে একজন ম্যাথামেটিশিয়ান। সে ছিল একজন জিনিয়াস ম্যাথামেটিশিয়ান, যে এখন একটা স্কুলের টিচারের কাজ করছেন। তবে আমরা জানতে পারি তার না ছিল ভালোবাসা, না ছিল বন্ধুত্ব, এমনকি তার ফ্যামিলি পর্যন্ত ছিল না। আমরা জানতে পারি তার স্বামীর সাথে তার ডিভোর্স হয়ে গিয়েছিল। ইয়েস ইয়েস ইয়েস, তার স্বামীর নাম কি ছিল? আর্নল্ড। আই নিউ ইট, আমি জানতাম, ঠিক এটাই খুঁজে পাচ্ছিলাম না। মনে করে দেখো তো, সোনিও স্ত্রী কার হাতে ধরে পালায়? আর্নল্ড। ও মাই গড। মিকা একজন ম্যাথমেটিক জিনিয়াস, এই জন্য সে হয়তোবা তার ব্রেনের ইউজ করে এই সমস্ত কাজগুলো করেছে আমাদের বিভ্রান্ত করার জন্য। হয়তোবা এই খুনের পেছনে সেও জড়িত আছে। আসলে এতদিন পর্যন্ত আমরা শুধুমাত্র সোনিওকে কোশ্চেনিং করছিলাম, আর 12 তারিখ রাত সম্পর্কে যতগুলো কোশ্চেনই হিনাকে করা হয়েছে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার সোনিওর কাছে আছে। তবে 12 তারিখ রাত সম্পর্কে আমরা এখনো পর্যন্ত মিকাকে কোনো কোশ্চেন করিনি। এটা আমারও দোষ অনেকটা। ইতিমধ্যেই সাতোশি এসে বসেছে রুমে এবং সে এতক্ষণে বলছে, একটু পরিষ্কার করে বলবে কি হয়েছে? দেখো, পুরোটাই আমার অ্যাজাম্পশন। আমার মনে হয় ঘটনার শুরু হয় আজ থেকে 2 বছর আগে, যখন মিকা ও আর্নল্ড বিয়ে করে সোনিওদের বাড়ি আসে। এরপর আর্নল্ডের সাথে শুরু হয় হানা অর্থাৎ সোনিওর স্ত্রীর মেলামেশা, এবং একটা সময় তারা পালিয়ে যায়। জীবন পুরনো ছন্দে ফেরে, সোনিয়া উঠে দাঁড়ায় এবং রামেন শপের বিজনেস স্টার্ট করে। কিন্তু মিকা দিন গুনতে থাকে তাদের ফিরে আসার। তার মানে তুমি বলতে চাইছো যে মিকা খুন করেছে? না, দেখো, হানা ফিরে এলেও আসে শুধু টাকার জন্য। তাই সেদিন সুনিওর সাথে তার রাগারাগি হয় এবং রাগে সে হাতের কাছে থাকা কিছু দিয়ে তার শ্বাসরোধ করে মেরে ফেলে। আসলে খুনটা তো করেছে সুনিও, তবে লাশটাকে গায়েব করতে হয়তোবা মিকা তাকে সাহায্য করলেও করতে পারে। কারণ আমি মিকার ড্রয়ারে দড়ির মতো কিছু দেখেছি, কিন্তু এই জিনিসটা আমি বিশ্বাসও করতে পারছি না। কারণ যদি মিকার মতো একটা জিনিয়াস সেই লাশটাকে গায়েবই করতে চাইতো, তাহলে সে লাশটাকে নিয়ে খোলামেলা জায়গায় এমন করে ফেলে দিত না। কারণ মুখটা থেতলে দেওয়ায় ফিঙ্গারপ্রিন্টগুলো পুড়িয়ে দেওয়া কোনো লজিক্যাল ব্যাপার না। পুলিশ কোনো না কোনো ওয়েতে এটা আইডেন্টিফাই করেই ফেলবে। তাহলে স্কুটিতে ফিঙ্গারপ্রিন্ট রেখে যাওয়ার কারণ কি? কারণ এই জিনিসটা সে খুব ভালো করেই জানতো, এটা আমরা দেখব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, ক্রিমিনালরা ছোটখাটো ভুল করেই ফেলে, কিন্তু মিকার মতো জিনিয়াসরা এমন ভুল কোনোদিনও করবে না। তবে এটা শোনার পর আইকো আমাকে বলে যে হয়তোবা সে ম্যাথমেটিক জিনিয়াস হতে পারে, কিন্তু সে তো মার্ডার করাতে জিনিয়াস না, এজন্য সে হয়তোবা ভুল করেই ফেলেছে। আমি তখন তাকে বলি, আসলে আমার মনে হয় মার্ডার করার চাইতে ম্যাথ সলভ করাটা আরো বেশি কঠিন। ঠিক তখনই সাতোশির কাছে একটা কল আসে। পুলিশ একটা লিড পায়, যে মহিলা মার্ডার হয়েছে তার মাথার উপরে দিনার বিশাল বড় একটা পাহাড় ছিল, আর তার পাওনাদাররা তাকে পাগলের মতো খুঁজছিল। সে সবসময় পাওনাদারদের থেকে লুকিয়ে থাকা ট্রাই করত। তাছাড়া একটা গ্যাং বাহিনীর হেড লিস্টের মধ্যেও তার নাম পাওয়া গিয়েছে, এবং হয়তোবা এমনটাও হতে পারে যে সেই গ্যাং তাকে খুন করেছে, বা কোনো পাওনাদার টাকা না পেয়ে মাথা গরম করে তাকে খুন করে দিয়েছে। যার মানে সুনিও এবং তার মেয়ের এর মধ্যে কোনো হাত নেই। এই খুনটা হয়তোবা অন্য কোনো কারণে করা হয়েছে। নিজের ওপর লজ্জা হলো, মিকার ওপর সন্দেহ করার জন্য ভাবলাম পরদিন গিয়ে ক্ষমা চেয়ে আসবো। 20 ডিসেম্বর আমি মিকার সঙ্গে মিট করতে তার ঘরে চলে আসি। তাকে জানাই বর্তমানে সুনিও তার মেয়ে সন্দেহ থেকে মুক্ত, তবে আরো কিছু ফর্মালিটি আছে। তখন মিকা কোশ্চেন পেপার সেট করাতে ব্যস্ত, আর যখন তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করা হয় তখন সে বলে, আচ্ছা মিকা, 12 তারিখ রাতের বেলায় তুমি কোথায় ছিলে? তুমি আসলে কি করেছিলে? কোথায় গিয়েছিলে? ডিটেলে আমাকে বলো। কারণ 13 তারিখ সকালবেলা তুমি এখানেই ছিলে, তুমি স্কুলে যাওনি, তাই না? আমি তেমন কিছুই করছিলাম না।
সেদিন রাতের বেলায় রিসার্চ করছিলাম, যে জন্য আমি অনেক দেরিতেও ঘুমিয়েছিলাম, আর সেজন্যই আমি পরের দিন কি স্কুলে যেতে পারিনি। তবে তুমি আমার স্কুলের অ্যাটেন্ডেন্স চেক করতে পারো। আমি আগে গিয়ে অ্যাটেন্ডেন্স চেক করেছি, 11-12 তারিখ সে অ্যাবসেন্ট ছিল। এজন্য আমি তাকে জিজ্ঞেস করি যে তুমি 11 তারিখ আর 12 তারিখ 2 দিনই অ্যাবসেন্ট ছিলে। তোমার পুরো কেরিয়ারে তুমি একটানা 2 দিন কখনোই ছুটি নাওনি, তাহলে সেই সময় কি এমন হয়ে গেল যে তোমায় 2 দিন টানা ছুটি নিতে হলো? তেমন কোনো সমস্যাই ছিল না, সেদিন আমার শরীরটা একটু খারাপ হয়ে গিয়েছিল। জানোই তো, মেয়েদের অনেক প্রবলেম থাকে, এই জন্য আমি স্কুলে যেতে পারিনি। আচ্ছা বেশ, আমার কিছু প্রশ্ন ছিল, কিছু মনে করো না। দিন দিন ডিটেকটিভ হয়ে যাচ্ছ। আচ্ছা শোনো, আগামী 25 তারিখ আমি কিছু দিনের জন্য বাইরে যাচ্ছি। হ্যাঁ, একটা সম্মেলন আছে, তুমি যাবে? না গো, এখনো এক্সপেরিমেন্টের কাজ বাকি আছে। কবে ফিরছো? কেন, আমায় ছাড়া কি চলছে না? আমি তো থাকবো তোমার হৃদয়ের কাছে, তাই না? আবার তুমি এসব শুরু করেছো? তাড়াতাড়ি ফিরে এসো, আমাদের বিয়ের অনেক কাজ বাকি। ইয়েস ডার্লিং। 24শে ডিসেম্বর সেই সন্ধ্যায় আমি, আইকো, সাতোসি একটা রেস্টুরেন্টে বসে খাবার দাবার খাচ্ছিলাম, আর এই কেস নিয়ে নানা রকম কথাবার্তা বলছিলাম। এমন সময় আইকো জিজ্ঞাসা করে, আচ্ছা স্যার, which is best, math or physics? আর তখন আমি তাদেরকে বলা শুরু করি যে আমি কখনোই মিকাকে আমার রাইভাল মনে করি না, কারণ ম্যাথ এবং ফিজিক্স দুটো আলাদা সাবজেক্ট, দুটোর মধ্যে প্রবলেমগুলো আলাদা হয়, সলিউশনগুলো কিছুটা আলাদা হয়। যেমন ম্যাথের মধ্যে ক্যালকুলেশনটা শুধু ব্রেনের মধ্যে থাকে, কিন্তু অন্যদিকে ফিজিক্সের ক্যালকুলেশনটা প্র্যাকটিক্যাল হয়। আর এটা শোনার পরে আমি নিজেই চুপ হয়ে যাই। মনে পড়ে যায় মিকা আমায় বলেছিল সে তার কোশ্চেন পেপারে কোশ্চেনগুলো এমন করে সেট করে যেগুলোর অ্যান্সার অনেকটা সহজ হলেও বাচ্চারা অনেক বেশি কনফিউজ হয়ে যায়, যেজন্য তারা অ্যান্সারই দিতে পারে না। আর এটা শোনার পরে আমি পুরোপুরি শকড হয়ে যাই। সাতোসি মার্ডার ওয়েপেন? ওটা পাইনি। এখনই চলো, ওটা তো মিকার ঘরে। আপনি আপনি আবার মিস কুরুগানেকে সন্দেহ করছেন? চলো, বেশি কথা বলো না, যেতে যেতে সব বলছি, না হলে অনেক দেরি হয়ে যাবে। গাড়ি এসে পৌঁছলো গলিতে। আমরা ছুটে যাচ্ছি সুনিওর দোকানের দিকে। হঠাৎ রাস্তার মাঝে এক বৃদ্ধর সাথে ধাক্কা, আর হাতে থাকা আপেলের থলেটা পড়ে গেল। আমি সাতোসি ও আইকোকে বললাম, তোমরা যাও, আমি আসছি। আমি তার আপেলগুলো কুড়িয়ে ওনাকে দিলাম। উনি আমাকে ভালোবেসে গালে একটা চুমু দিলেন, আর পকেটে একটা টাকার নোট গুঁজে দিলেন। আমি ধন্যবাদ জানিয়ে তাড়াতাড়ি সুনিওর বাড়িতে পৌঁছালাম। ততক্ষণে মিকার ঘর থেকে মার্ডার ওয়েপন পাওয়া গেছে। তবে মিকা, সুনিওর মেয়ে সবাই উধাও। এই সময় সুনিও টেবিলে একটা চিঠি পাই, সেখানে লেখা, প্রেম আসলে ম্যাথ আর ফিজিক্সের চাইতেও অনেকটা আলাদা। এর ইকুয়েশনটা মেলানো অনেকটা কঠিন হয়ে যায়। আসলে প্রেমের মধ্যে কোনো লজিক হয় না, কারণ এই ইকুয়েশনের মধ্যে কোনো রকম লজিক কাজ করে না। তাই হয়তো ইমোশন একটা জিনিয়াসকেও মার্ডারার বানিয়ে দেয়। তবে আসল বডিটা আর নেই। কি হলো স্যার? মোহিনী, আইকো, মোহিনী সে বেরিয়ে গেছে, সব শেষ। আমরা সবাই ওখানেই বসে পড়লাম। এবার তো ক্লিয়ার করে বলো, সব তো হারিয়ে যাচ্ছে। আমি শুরু করলাম, দেখো আমি অনেকটাই ঠিক আন্দাজ করেছিলাম। তুমি কি এই ব্যাপারটা কখনো চিন্তা করেছো সাতোসি? কেন বারবার করে আমরা সবাইকে 12 তারিখ রাত সম্পর্কে জিজ্ঞেস করতাম, যেখানে মার্ডারটা হয়েছিল 11 তারিখ রাতে? কি? হ্যাঁ, পুরোটা শোনো। আসলে আর্নেল চলে যাবার পর মিকা সুনিওর মেয়ের অনেক কাছাকাছি আসে, আর তার মেয়েকে বাঁচানোর জন্য মিকা শুধুমাত্র নিজেকেই স্যাক্রিফাইস করেনি, বরং সে মার্ডারও করেছে। মানে? কারণ সে জানতো যে মার্ডারটা সুনিও করেছে 11 তারিখ রাতে। হানা ও সুনিওর হট্টগোল অ্যাপার্টমেন্টের অনেকেই শুনেছে, আর এর মধ্যে রাগের মাথায় হানা খুন করেছিল সুনিও। আর এই হট্টগোল শোনার পরেই মিকা তাদের রুমের মধ্যে যায়,
তখন মিকা যে কোনো উপায়ে বাবার মেয়েকে বাঁচাতে চাইছিল, যেখানে সুনিও পুলিশের কাছে সারেন্ডার করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে মিকা জানতো যদি সে এই লাশটাকে গায়েব করে দেয় তাহলে পুলিশ তাকে খুঁজতে খুঁজতে সুনিও পর্যন্ত পৌঁছে যাবেই, আর সে কোনোভাবেই চাইতো না যে সুনিও এবং তার মেয়ে জেলে চলে যাক, কারণ এই জিনিসটা সে কোনোদিনও সহ্য করতে পারতো না। এই জন্য ফাইনালি সে তার ম্যাথমেটিশিয়ান ব্রেইনটার ইউজ করার সিদ্ধান্ত নেয়। পরে হানার পকেটের মধ্যে তার হোটেলের রুমের চাবিটা পেয়ে যায়। তখন সে বুঝে গিয়েছিল কিভাবে পুলিশকে বোকা বানানো যেতে পারে, কারণ যেমন করে সে কোশ্চেন পেপারে তোমার স্টুডেন্টদেরকে বোকা বানায়, ঠিক তেমন করেই সে পুলিশদেরকেও বোকা বানানোর সিদ্ধান্ত নিয়েছিল। আর এরপর 13 তারিখ সকালবেলা পুলিশ যেই ডেড বডিটা পেয়েছিল, সেই ডেড বডিটা আসলে হানার ছিল না, সেই ডেড বডিটা ছিল অন্য একটা মহিলার, যাকে মার্ডার করে মিকা এমন করে বডিটাকে সেখানে রেখেছিল যাকে দেখে মনে হয় সে হানা। আর এরপরে সে এমন এমন প্রমাণগুলো ক্রিয়েট করেছিল যেগুলোর মাধ্যমে আমরা এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক দৌড়াদৌড়ি করতে শুরু করে দিয়েছিলাম। মানে আমরা কোনো কুল কিনারা করে উঠতে পারছিলাম না। আর এমন একটা বেওয়ারিশ বডি পাওয়ার জন্য মিকা এমন একটা মহিলার দরকার ছিল যার গায়েব হওয়াতে কারো কিচ্ছু যায় আসে না, মানে যে গায়েব হয়ে গেলে কেউ কমপ্লেনও করতে আসবে না। এই জন্য সে ইউজ করেছিল তার বাড়ির পাশে হোমলেস একটা মানুষকে। মানে মিকা আগেই যেমনটা বলেছিল যে এখানে কে বাঁচলো কে মরলো এতে করে পৃথিবীর কারো কিচ্ছু যায় আসে না। এই জন্য প্রথমে সে 12 তারিখ সকালবেলা সেই হোমলেস মহিলাটাকে হানার হোটেলের চাবিটা এবং কিছু টাকা দিয়ে তাকে বলেছিল সারাটা দিন সেই রুমের মধ্যে পার করার জন্য। আর হোমলেস মহিলাটাও তার কথা মতো টাকার লোভে সেখানে চলেও গিয়েছিল। আর এমনটা সে এই জন্য করেছিল কারণ সে চাচ্ছিল যাতে করে তার ডিএনএ স্যাম্পল এবং তার চুলের স্যাম্পল হানার রুমের মধ্যে পাওয়া যায়। আর এরপরে যখন মিকা তাকে মারার প্ল্যানিং করেছিল তখন সে একটা স্কুটি চুরি করে এবং সেই চুরি করা স্কুটিটা সেই লোকটাকে দিয়ে সেই মাঠে আসার জন্য বলে, যাতে করে সেই লোকের হাতের ফিঙ্গারপ্রিন্ট সেই সাইকেলের মধ্যে চলে আসে। আর যখন সে মাঠে এসে পৌঁছেছিল তখন মিকা তাকে মার্ডার করে ফেলেছিল। আর পরবর্তীতে তার মুখ থেঁতলে দিয়ে তার ফিঙ্গারপ্রিন্টগুলো পুড়িয়ে দিয়ে তার জামা কাপড়ও পুড়িয়ে দিয়েছিল সে। আর এমন করে লাশটাকে প্রেজেন্ট করা শুরু করে দিয়েছিল যাতে করে কেউ বুঝতেই না পারে এটা হানার লাশ নয়, এটা অন্য কারো লাশ। সবাই মনে করছিল এটা আসলে হানার লাশ। আর যেমনটা সে প্ল্যানিং করেছিল ব্যাপারটা ঠিক তেমনই হয়েছিল। সে যখন খুন করছিল সেই সময় সুনিও এবং তার মেয়ে থিয়েটারে মুভি দেখছিল। আর এরপর তুমি ইচ্ছা করে সমস্ত ফোকাসটা সুনিওর ওপর নিয়ে গিয়েছিলে যাতে করে পুলিশ তোমার প্ল্যানিং মতো চলতে থাকে। মানে পুলিশ একটা ডেড এন্ডের মধ্যে পৌঁছে যায়। পুলিশ বারবার করে 12 তারিখের কথাই জিজ্ঞেস করছিল, তাই সুনিও তার মেয়ে ঠিক কথা বলছিল, যেখানে মার্ডারটা আসলে হয়েছিল 11 তারিখে। কিন্তু 2 তারিখের কথা চিন্তা করতে করতে পুলিশ কখনোই এটার কুল কিনারা করতে পারছিল না। ও মাই গড, তাহলে হানার লাশ? জানি না আইকো, তুমি আমাকে সত্যি কথাই বলেছিলে যে প্রেমের ইকুয়েশনটা বোঝা অনেকটা মুশকিল, কারণ ইমোশনের ক্ষেত্রে কোনো লজিকই কাজ করে না। যদি মিকা ইমোশনটা ফিল করতে না পারতো তাহলে সে এত জঘন্য এত নীচ একটা কাজ করতে পারতো না। প্রেম প্রেম এই বলে বুকে হাত দিতেই কিছু একটা লক্ষ্য করলাম। দেখলাম একটা চিঠি, একটু আগেই বৃদ্ধ যেখানে টাকা রেখেছিল। তাড়াতাড়ি বাইরে বেরিয়ে লোকটাকে খোঁজার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। কাকে খুঁজছে? একটু আগে যে বৃদ্ধ ছিল ওটা আর কেউ নয়, মিস মিকা কুরুগানে। তাহলে চলুন, এখনো গেলে ধরতে পারবো। এতদিনে ধরতে পারিনি, একটু আগেও পারলাম না। আর এখন তো সে অন্য নামে অন্য ছদ্মবেশে পালিয়ে যাবার রাস্তাও হয়তো প্ল্যান বি তৈরি করে রেখেছে সে। তবে তোমরা চেষ্টা করতেই পারো। এই শুনে সাতোশি চলে গেল চেষ্টা করতে। আইকো আমার কাছেই রইল। বুঝলাম সব, এটাও ঠিক করলাম একদিন আমি তাকে শাস্তি দেব। চিঠিটা খুললাম, তাতে লেখা, প্রিয় রুদ্র, তুমি যখন এই চিঠিটা পড়বে ততক্ষণে আমি অনেক দূরে চলে গেছি, তাই যাবার সময় শেষ চুমুটা দিয়ে গেলাম। বাটারফ্লাই ইফেক্টের নাম শুনেছ? আমাদের একটা কিছু ছোট্ট পদক্ষেপ
এক জায়গায় বা একজনের ভাগ্য বদলাতেও পারে। জাপানের এই অঞ্চলে যে খুন হচ্ছিল সেগুলোও বন্ধ হবে, কারণ আমি চলে যাচ্ছি। আমি এই সবই নিয়ন্ত্রণ করতাম, তবে পর্দার আড়াল থেকে। তবে এখানে এসব বন্ধ হলেও এবার শুরু হবে বিশ্বে, শুরু হবে গোটা বিশ্বে ক্ষমতা দখলের লড়াই। জানো, আমার হৃদয় প্রেমের ইকুয়েশন বোঝে না। আনন্দ, সুনিও, তারপর তুমি। অনেক পুরুষ এসেছে জীবনে, তবে সবাই ছিল দাবার বোর্ডের সৈনিক। আর কুইন হয়ে দাবার বোর্ডে ছিল আমার অবাধ যাতায়াত। পার্থক্য শুধু বোঝার। যাই হোক, সুনিও ও তার মেয়েকে আমার সাথে নিয়ে যেতে চাইছিলাম, কিন্তু তারা আসতে চাইছিল না। আমি আমার প্রমাণ রেখে যেতে একদম পছন্দ করি না, কারণ ইকুয়েশন কখনো ইমোশনকে জায়গা দেয় না। তাই পাশের রিভারে 3টে ব্যারেল পাবে, ওই ভারী কিছু দিয়ে জলে ডোবানো আছে। হানার লাশ এতদিনে শেষ। পারলে সুনিও তার মেয়ের লাশটাকে সম্মান দিয়ে পুঁতে দিও। তারা আমার অনেক প্রিয় ছিল তো। আর ডার্লিং, আপাতত বিয়ে আমি করছি না। আমি তোমাকে চিট করেছি, সরি ডার্লিং। এতে মেকা কুরুগানে। এইভাবে শেষ হলো আজকের গল্প, প্রফেসর রুদ্রের নতুন এক অভিযান। বিজ্ঞান আর রোমাঞ্চের এই যাত্রায় আমরা দেখলাম এক নতুন কাহিনী। তাহলে কেমন লাগলো কমেন্টে জানান। আর আমাদের এই নিবেদন ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর শুনতে থাকুন গল্প মেট্রিক, ভয় যেখানে অস্তিত্ব অনুসন্ধান করে।